ক্লোই নামের খুবই সাধারণ একটি মেয়ে, যে কিনা তার জীবন নিয়ে অনেক বেশি সমস্যায় জর্জরিত ছিল। কিন্তু হঠাৎ করেই সে একদিন অদ্ভুত এক সুপার পাওয়ার পেয়ে যায়। সেটা হলো, হঠাৎ করে সে চাইলেই তার সুপার পাওয়ার ব্যবহার করে অদৃশ্য হয়ে যেতে পারে। আর এই সুপার পাওয়ার পেয়ে যাওয়ার পরে ক্লোইর পুরো জীবনটাই যেন বদলে যায়। তবে একদিন সে অদৃশ্য হয়ে তার জীবনের বড় একটি সমস্যার সমাধান করতে গিয়ে চলে যায় শহরের সবচাইতে বড় কোটিপতি সিইও ইথানের রুমে। আর ইথানকে দেখেই ক্লোই তাকে অনেক বেশি ভালোবেসে ফেলে। তাই প্রায় সময় অদৃশ্য হয়ে সে ইথানের কাছে থাকার চেষ্টা করত। কিন্তু ইথান ছিল এমন একজন মানুষ যার কিনা ভালোবাসার প্রতি কোনো বিশ্বাসই ছিল না, এমনকি সে কোনো মেয়েকে পছন্দই করত না। তবে শেষ পর্যন্ত কি ঘটেছিল, ক্লোই কি শেষ পর্যন্ত এই ইথানের মনে জায়গা করে নিতে পেরেছিল, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা ক্লোইকে দেখতে পাই, যে কিনা একটা ফোনে বলতে থাকে, তুমি টেনশন করো না, আমার উপর ভরসা রাখো, আমি এদেরকে ভালোভাবেই হ্যান্ডেল করতে পারি। অনেক আগে থেকে আমার ভালো অভিজ্ঞতা আছে। মূলত ক্লোই ছদ্মবেশে এই ক্যাফেতে এসেছে তার বান্ধবীর, যার সাথে বিয়ে ঠিক হয়েছে, সেই বিয়েটা ভাঙার জন্য। মূলত ক্লোইয়ের বান্ধবী এই লোকটাকে বিয়ে করতে চায় না, তাই সে ছেলেটার সঙ্গে দেখাও করতে চায় না। যার কারণে বান্ধবীর জায়গায় ক্লোই এসেছে তার সঙ্গে দেখা করতে। তাই সে বোকা বোকা সেজে এসেছে, চোখে মোটা ফ্রেমের চশমা, মুখে নকল তিল। তো ক্লোই যখন ক্যাফের ভেতরে ঢুকতে চায়, তখন গেটের কাছে একটা লোক দৌড়ে এসে তাকে খুব রিকোয়েস্ট করে একটা ব্রেসলেট কিনতে বলে। সে খুব অভাবী, টাকার খুবই প্রয়োজন। যদি সে ব্রেসলেটটা রেখে তাকে কিছু টাকা দেয় তাহলে তার খুব উপকার হয়। লোকটির মতো তোমারও টাকার প্রয়োজন হলে ট্রাই করতে পারো এটন গেম, যেখানে তুমি তোমার বুদ্ধি এবং কনফিডেন্স দিয়ে খুব সহজেই আয় করতে পারবে। এখানে তুমি পাবে 14,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস। তাই দেরি না করে আমার প্রোমোকোড KUIA দিয়ে শুরু করো আর্নিং, লিংক পিন কমেন্টে। লোকটার রিকোয়েস্টে ক্লোই খুব ইমোশনাল হয়ে যায় আর তাকে কিছু টাকা দিয়ে এই ব্রেসলেটটা নিতে চায়। তবে লোকটা বলে, ব্রেসলেটটা অরিজিনাল, এটা দিয়ে তোমার ভাগ্য বদলাতে পারে। কিন্তু ক্লোই মনে করে হয়তো এই গরিব লোকটা তাকে মিথ্যা কথা বলছে, তবুও তার টাকার প্রয়োজন, তাই সে ব্রেসলেটটা নিয়ে নেয়। আর সে ব্রেসলেটটা নিজের হাতে পরার আগেই লোকটা ক্লোইয়ের বাকি টাকা ফেরত না দিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ক্লোই বুঝতে পারে না সেইভাবে ব্রেসলেটটা ধরিয়ে দিয়ে কেন পালিয়ে গেল। তখনই ওয়েদার খারাপ হলে মেঘের সাথে সাথে জোরে জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করে। ক্লোই তার সে ব্রেসলেট পরা হাতটা দিয়ে বিদ্যুৎ চমকানোর ঝলকানি থেকে নিজের চোখ রক্ষা করতে তার ব্রেসলেট পরা হাতটা নিজের চোখের সামনে রাখে। আর তখনই হয়ে যায় একটা ম্যাজিক। বিদ্যুৎ চমকানোর তড়িতের সঙ্গে তার ব্রেসলেটে কিছু একটা সংযোগ হয়ে যায়। তবে এই বিষয়টা ক্লোই তখনও বুঝতে পারে না। সে মনে করে এই ব্রেসলেটটার জন্য হয়তো বিদ্যুৎ চমকানোর হাত থেকে সে বেঁচে গেছে। বিষয়টাতে সে খুব একটা পাত্তা দেয় না। তারপর সে ক্যাফেতে ফিরে যায়। এদিকে দেখা যায় ক্লোইয়ের বান্ধবীর সঙ্গে যার বিয়ে হওয়ার কথা, সে নিজেও না এসে তার হয়ে আরেকজনকে প্রক্সি দিতে পাঠায়। তার হয়ে প্রক্সি দিতে আসে ইথান। তো প্রথমে দেখা হওয়ার সাথে সাথে ক্লোই বলতে শুরু করে, আমি ছোটবেলা থেকে অনেক খারাপ, আমার চলাফেরা, স্বভাব, চরিত্র সবকিছু এলোমেলো, তুমি এগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে না। আরও সব উল্টাপাল্টা কথা বললে ইথান তাকে জোর করে তার রুমে নিয়ে আসে। এটা দেখে ক্লোই বেশ ভয় পেয়ে যায়। সে কি করতে চেয়েছিল আর কি হচ্ছে, যার কারণে ক্লোই একটা অহেতুক অজুহাত দিয়ে সেখান থেকে চলে আসতে চায়। ক্লোই বলে, আমার বিড়ালের ডেলিভারি হবে, আমার এখন সেখানে যেতে হবে। কিন্তু তখন ইথান ক্লোইয়ের হাত ধরে জিজ্ঞেস করে, তুমি ব্রেসলেট কোথায় পেয়েছো? ইথানকে ক্লোই সত্যি কথা বলে, সে রাস্তা থেকে একটা লোকের কাছ থেকে কিনেছে। কিন্তু ইথান কোনোভাবেই বিশ্বাস করে না, বরং বলে, এটা ভ্যান্স পরিবারের মূল্যবান একটা ব্রেসলেট, এটা তুমি নিশ্চয়ই চুরি করেছো, এটা বাইরে থেকে কিনতে পারবে না। এ কথা বলে জোরাজুরি করতে লাগলে ক্লোই বলে, তোমার কোথাও ভুল হচ্ছে। সেই সাথে ক্লোই মনে মনে ভাবে, ছেলেটা কত খারাপ, একটা মেয়েকে একা পেয়ে তার সঙ্গে বেয়াদবি করছে। তখন ক্লোই নিজেকে বাঁচানোর জন্য ইথানের হাতে কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন বাইরে প্রচুর জোরে বিদ্যুৎ চমকাতে থাকে, সাথে ঝুম বৃষ্টি হতে থাকে। এই অবস্থায় ইথান বাইরে বের হলে কোথাও আর ক্লোইকে খুঁজে পায় না। মূলত ক্লোই বাইরে আসতে আসতে অদৃশ্য হয়ে গেছে। এই বিদ্যুৎ চমকানোর সাথে সাথে অদ্ভুত রকমের পাওয়ার ক্লোইয়ের ভেতরে চলে এসেছে, শুধুমাত্র এই ব্রেসলেটটা তার হাতে থাকার কারণে। বাইরে আসতে ক্লোই লক্ষ্য করে তার কাছে থাকা তার মায়ের দেওয়া শেষ স্মৃতি জেট প্যান্ডেলটা ধস্তাধস্তিতে ইথানের পকেটে পড়ে গেছে। যার কারণে আবারও ক্লোই ইথানের কাছে ছুটে যায় তার মায়ের দেওয়া জেট পেন্ডেন্টটা ফিরিয়ে দিতে। কিন্তু ক্লোই ইথানের সঙ্গে কথা বললেও ইথান তার কোনো কথাই শুনতে পায় না। এটা দেখে ক্লোই বেশ অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব। তবে পেন্ডেন্টটা ক্লোইয়ের কাছেও খুব গুরুত্বপূর্ণ। সে কখনো তার মার স্মৃতি হারাতে চায় না, যার কারণে সে ইথানের পিছন পিছন যেতে থাকে। তারা লিফটের ভেতরে আসলে সেখানে একজন মহিলাও লিফটে আসে। ক্লোই ইথানকে ফাঁসানোর জন্য মহিলাটার পেছনে একটা থাবা দেয়। মহিলাটা পেছনে ফিরে ইথানকে ছাড়া আর কাউকে দেখতে পায় না, যার কারণে সে সম্পূর্ণ দায় দেয় ইথানকে এবং তাকে রাগ করে একটা থাপ্পড় মারে। অর্থাৎ বিনা অপরাধে তাকে দোষী হতে হয়। তখন ইথান মুরব্বী আন্টিকে বোঝাতে থাকে, আমি এমন কোনো কিছুই করিনি। তখন মুরব্বী আন্টি আরও রেগে গিয়ে বলে,
এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই, তাহলে কি আমার গায়ে ভূতে হাত দিয়েছে? এসব কথা শুনে ক্লোই বুঝতে পারে তাকে কেউ দেখতে পাচ্ছে না, সে অদৃশ্য হয়ে গেছে। তার ভেতরে এক অদ্ভুত রকম পাওয়ার এসেছে ওই বিদ্যুৎ চমকানোর সাথে সাথে। তো যাই হোক, ক্লোই হাল ছাড়ার পাত্র নয়। সে তার মায়ের জেট পেন্ডেন্টটা ইথানের কাছ থেকে নিয়েই যাবে, যার কারণে সে ইথানকে ফলো করে তার রুমে চলে আসে। তখন সেখানে সেক্রেটারি ওয়াং এসে তাদের ভ্যান্স পরিবারের সে ঐতিহ্যবাহী ব্রেসলেটটা তাকে দেখায়। এটা দেখে ইথান বুঝতে পারে সে মূলত ক্লোইকে ভুল বুঝেছিল। ক্লোই সত্যি কথাই বলছে, সে কোনো ব্রেসলেট চুরি করেনি। এটা দেখে ক্লোই খুব রেগে যায় আর চিৎকার করে নিজেকে নির্দোষ বলার চেষ্টা করে, কিন্তু আনফর্চুনেটলি ক্লোইকে কেউ দেখতে পাচ্ছিল না, সেই সাথে তার কোনো কথাও কেউ শুনতে পাচ্ছে না। তো তখন ইথান সেক্রেটারি তার জন্য পানি নিয়ে আসলে ক্লোই গিয়ে পানিটা ওয়াংনের জায়গা মতো ছেড়ে দেয়। তবে ক্লোই এটা ইচ্ছে করে করেনি, কিন্তু ওয়াং ইথানের এমন ব্যবহারে তাকে ভুল বুঝে মনে করে হয়তো তার বসকে তার ছেলেদের প্রতি আকর্ষণ আছে, যার কারণে ওয়াং বলে, আমাকে মাফ করবেন, আমার ছেলেদের প্রতি কোনো আকর্ষণ নেই। এই বলে সে দ্রুত সেখান থেকে চলে যায়। তার এমন ব্যবহারে সবাই অনেক অবাক হয়ে যায়। তাদের মনে হয় কেউ এসে আমার হাতটা ছেলে ওয়াংয়ের গায়ে পানি ঢেলে দিল, কিন্তু তার আশেপাশে তো কেউই ছিল না। ইথানের এমন ভ্যাবাচাকা খেতে দেখে ক্লোই বেশ মজা পায়। এরপর ইথান রাতে ঘুমালে সে অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে পায়। দুটো বাচ্চা জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছে আর তাকে কেউ একটা লকেট দিয়ে বলছে, তুমি এটাকে সবসময় তোমার কাছে রাখবে, তাহলে সারা জীবন তুমি সকল ধরনের বিপদ আপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবে। তখন তাদের কেউ একজন ধরতে আসে এবং ধরে তাকে শাস্তিও দেয়। এমন একটা অদ্ভুত স্বপ্ন দেখে ইথান ঘুম ভেঙে যায়। এটা ইথানের কোনো দুঃস্বপ্ন ছিল না, বরং তার জীবনে ঘটে যাওয়া অতীতের বাস্তব একটা ঘটনা ছিল। আর অতীতে কি হয়েছিল সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। ঘুম ভাঙতে ইথান সে ছোটবেলায় তার বান্ধবীর দেওয়া লকেটটা তার কাছে দেখতে পায়। মূলত ইথান এটাকে খুব যত্ন করে এতদিন তার কাছে আগলে রেখেছে। ইথান জানে না তার ছোটবেলার বান্ধবী এখনো বেঁচে আছে কিনা। 20 বছর হয়ে গেছে তার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। অন্যদিকে ক্লোই ইথানের বাড়িতে চুপি চুপি এসে সব জায়গায় তন্ন তন্ন করে তার মায়ের দেওয়া সেই জেট লকেটটা খুঁজতে থাকে। অবশেষে সে খুঁজেও পায়, কিন্তু ততক্ষণে ইথান ভেতরে চলে আসে। ইথানকে দেখে ক্লোই ভয় পায়, কিন্তু ইথান তাকে দেখতে পায় না। এরপর ওয়েদার ঠিক হলে ক্লোই তার বান্ধবীর সঙ্গে দেখা করে, তার এই ব্রেসলেটটা পেয়ে অদৃশ্য হয়ে যাওয়ার ব্যাপারটা সবকিছু খুলে বলে। এই কথা শুনে তার বান্ধবীও বুঝতে পারে ক্লোইয়ের ভেতর এক অদ্ভুত পাওয়ার চলে এসেছে, আর এটা শুধুমাত্র বৃষ্টি হলেই হয়। প্রথমে এই কথাটা ক্লোইয়ের বান্ধবীও বিশ্বাস করতে চায় না। সে মনে করে হয়তো ক্লোই জ্বরের ঘরে উল্টাপাল্টা বলছে, কিন্তু ক্লোইয়ের কথা বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তখনই পাশের টেবিলে ক্লোই তার সৎ বোন সেরেনাকে দেখতে পায়, যে কিনা তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছে। এমনকি তারা তাদের বিয়ের কথাও ফাইনাল করে ফেলে। এটা দেখে ক্লোই হাতে ফোন নিয়ে তার বোনের কাছে গিয়ে সরাসরি ফেসবুক ইউটিউবে লাইভ করে বলতে থাকে, আমার বোন সবার কাছে গোপন করে আমার মায়ের রেখে যাওয়া রিং দিয়ে এখানে চুপি চুপি তার এঙ্গেজমেন্ট সেরে নিয়েছে। আপনারা এটা দেখে নিন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। এটা দেখে ক্লোইয়ের বোন সেরেনা এসব করতে তাকে নিষেধ করে দেয়। ঠিক তখনই ক্লোইয়ের বাবা ডেভিড এসে গেলে ক্লোইকে সবার সামনে একটা থাপ্পড় মেরে বলে, তোমার জন্য সারা জীবন আমাদের পরিবারের বদনাম হবে, এইভাবে সবার সামনে আমাদের বদনাম করার কি মানে আছে? তখন ক্লোই বলে ওঠে, আমার মা মারা যাওয়ার পর তুমি নিজের মতো করে জীবনটাকে গুছিয়ে নিয়েছো, তোমার জীবন থেকে আমাকে দূরে সরিয়ে গ্রামে পাঠিয়ে দিয়েছ, আর তার জন্য আমি সারা জীবন সাফার করেছি। তুমি আমাকে এই সব কিছু থেকে ছোটবেলা থেকে দূরে রেখেছ, যাতে আমি কোনো কিছুই বুঝতে না পারি, জানতে না পারি। আমার মায়ের কোম্পানি তুমি ভোগ করে এখন নতুন করে বিয়ে করে তাদেরকে বেশি প্রাধান্য দিচ্ছ, এগুলো কতটুকু ঠিক? তাছাড়া আমি তো কোনো কিছু মিথ্যা দেখাচ্ছি না, ওরা যা করেছে আমি তাই দেখেছি। এই কথাগুলো শুনে পাশ থেকে সেরিনার বয়ফ্রেন্ড আর তার বাবা ডেভিড খুবই রেগে যায়। ডেভিড বুঝতে পারে সেরিনা একজন সমাজসেবী এবং তার বোন সম্পর্কে এমন কথা বলা ক্লোইর একদমই উচিত না, সেটাও বোঝাতে থাকে। এদিকে ডেভিড এই পর্যন্তই শুধু থেমে থাকে না, বরং ক্লোরিকে ধরার জন্য তার লোক পাঠিয়ে দেয়। তখন ক্লোই এখান থেকে বাঁচার জন্য দৌড়ে বাইরে চলে যায় এবং ভাবতে থাকে, এখন যদি বজ্রপাত হতো তাহলে খুব ভালো হতো, আমি আবারও অদৃশ্য হয়ে যেতাম। এসব ভাবতে ভাবতে দৌড়ে সে নিজের গ্যারেজে আসে, আর সেখানে তার সঙ্গে ইথানের দেখা হয়। সে গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য ইথানকে জড়িয়ে ধরে বলে, প্লিজ এভাবেই থাকো, আমাকে একটু হেল্প করো যাতে ওরা আমাকে ধরতে না পারে। তো ইথান তখন কোনো কিছুই বলে না, চুপ করে ক্লোইকে সাহায্য করে, কিন্তু সে মনে করে হয়তো এগুলো ক্লোই করেছে তাকে প্রেমের ফাঁদে ফেলার জন্য। গুন্ডারা চলে গেলে ক্লোই স্পষ্টভাবে বলে দেয়, তুমি যা করেছো এর কোনো কিছুই সম্ভব না। এই কথা শুনে ক্লোই অবাক হয়ে যায়, কারণ সে এরকম কোনো উদ্দেশ্য নিয়ে তার কাছে আসেনি। একজন মানুষের এত অহংকার ক্লোই মেনে নিতে পারে না। ইথান বাড়ি ফিরে রাতে ঘুমালে সেও সে ছোটবেলাকার অদ্ভুত রকমের স্বপ্নগুলো দেখতে পায়, তাকে কেউ একজন সাহায্য করছে, ওই জেট পেন্ডেন্ট আপনাকে রক্ষা করার জন্য দিচ্ছে, কিন্তু কেউ একজন তাদেরকে ধরতে আসলে ছোট্ট একটা বাচ্চা মেয়ে তার জীবন দিয়ে হলেও ইথানকে বাঁচাতে চাইছে, ইথানকে এখান থেকে পালিয়ে যেতে বলছে। এই সব কিছু দেখে ইথানের ঘুম ভেঙে যায়, সেও একই স্বপ্নগুলো বারবার দেখতে পায়।
এদিকে ক্লোই তার বান্ধবী নীনার সঙ্গে দেখা করে তার বাবার বিষয়গুলো সব খুলে বলে। মূলত ক্লোই তার বান্ধবীকে অনেক বিশ্বাস করে, তাই সে সবকিছু নীনার সঙ্গে শেয়ার করে। নীনা জানায় আগামীকাল তাদের অফিসের নতুন বস আসবে। নীনারা দুজন একই সঙ্গে একই অফিসে চাকরি করত। পরদিন যখন তারা নতুন বসকে ওয়েলকাম করার জন্য দাঁড়ায়, তখন দেখা যায় নতুন বস আর কেউ নয় বরং ইথান। ইথানকে দেখে ক্লোই লজ্জা পায়। সেই সাথে বলে, এই লোকটা কিভাবে আমাদের বস হয়, আমি কি কখনো পাত্তা দেব না, তাহলে ওই আমাকে আবারও অপমান করবে। ক্লোইয়ের এমন কথার কোনো কিছুই নীনা বুঝতে পারে না। আর ঠিক তখন ইথান ক্লোইয়ের সামনে এসে তার আইডি কার্ড দেখে নাম বলে, অর্থাৎ ক্লোই এতক্ষণ যে ভয়টা পাচ্ছিল ঠিক সেটাই হয়। ইথান আর কোনো কথাই না বলে ভেতরে চলে গেলে ক্লোই ভাবতে থাকে, এনারা তো অহংকার, এজন্যই সে এখানকার বস, তবে তার এই অহংকার আমি দেখে নেব। আর তখনই বাইরে বিদ্যুৎ চমকাতে শুরু করলে ক্লোই ভেতরে এসে সে অদ্ভুত পাওয়ার আবার ফিরে পায়, যার কারণে সে আবারও ইনভিজিবল হয়ে যায়। এই সুযোগটাকে কাজে লাগিয়ে ক্লোই গরম পানি এনে ইথানের রুমে গিয়ে গাছে ঢেলে দেয় যাতে গাছটা মারা যায়। সেই সাথে সেখানে বসে ইথান কার সঙ্গে কি কথা বলে সবকিছু সে লুকিয়ে লুকিয়ে শোনে। এমনকি ইথান চা খেতে গেলে ক্লোই এসে ইথানের চায়ের কাপটা হাত দিয়ে ধরে বসে, যার কারণে ইথানের চাটা সোফায় পড়ে যায়। আর সে দ্রুত পরিষ্কার করতে গেলে একদম ক্লোইয়ের কাছাকাছি চলে যায়। তবে ইথান বুঝতে পারে না যে কে তার চায়ের কাপটা টেনে ধরল, এখানে কি কোনো ভূত আছে কিনা। আশ্চর্যজনক ব্যাপার, বাইরের আবহাওয়া ঠিক হয়ে গেলে ক্লোইকে সোফায় দেখা যায়, অর্থাৎ আবহাওয়াটা ভালো হওয়ার সাথে সাথে ক্লোই পাওয়ার অফ হয়ে যায়। ইথান দেখতে পায় ক্লোই তার খুব কাছে। এটা দেখে সে চমকে ওঠে, এতক্ষণ তো এখানে কেউ ছিল না, হঠাৎ করে ক্লোই এখানে কি করে আসলো। তাছাড়া প্রথমবারের মতো তার চোখে কোনো চশমা আর মুখের ঠোঁটের উপরে কোনো তিল দেখতে পায় না, যেগুলো ছদ্মবেশের জন্য সে পড়েছিল। ইথান এখানে সে কিভাবে এসেছে জিজ্ঞেস করলে ক্লোই উল্টাপাল্টা একটা কথা বলে এখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইথান এমনটা করতে দেয় না, হাত ধরে বলে উত্তর দিয়ে তারপর এখান থেকে যাবে। এরপর সে পুলিশ ডাকতে চায়। এভাবে ইথান একের পর এক প্রশ্ন করে আর ক্লোই তার উল্টাপাল্টা উত্তর দিতে থাকে। এদিকে ইথান বুঝতে পারে ক্লোই তাকে কন্টিনিউয়াসলি বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে, যার কারণে ইথান শাস্তিস্বরূপ বলে, কাল রাতে আমার সঙ্গে তোমাকে একটা প্রোগ্রামে যেতে হবে, আমি যা যা বলবো তুমি ঠিক তাই তাই সেখানে গিয়ে অভিনয় করবে, যেমনটা আমার সামনে এখানে করছো। মূলত ইথান ক্লোইয়ের এমন চমৎকার মিথ্যা দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে তার কাজ করিয়ে নেওয়ার জন্য। ইথান তার দাদিকে ক্লোইয়ের সাথে দেখা করতে চায়, কিন্তু কেন সে তার দাদির সঙ্গে এমন মিথ্যে অভিনয় করবে সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো যাই হোক, পরদিন সত্যি সত্যি ক্লোই খুব সুন্দর করে পরিপাটি হয়ে সেজে ইথানের সঙ্গে দেখা করে তার দাদির বাড়িতে যাওয়ার জন্য। ক্লোইকে এত সুন্দরভাবে দেখে ইথান পুরো মুগ্ধ হয়ে যায়, সে মুখে কোনো কথাই বলতে পারে না। কিন্তু ক্লোইকে দেখা যায় সে অনেক ভাব দেখায়, এখান থেকে অ্যাক্টিং করা শুরু করে। সে পুরোপুরি অভিনয়ের মাঝে ডুবেছিল, অর্থাৎ সে এখান থেকেই ইথানের টাই ঠিক করে দিতে থাকে। কিছুক্ষণ পর ইথান তার দাদির সামনে ক্লোইকে নিয়ে হাজির হয়। এইভাবে ইথানকে দেখে তার দাদি প্রচণ্ড রেগে যায়, তাকে বকাঝকা করে বলে, তোমাদের আসার কথা ছিল 7টায়, তোমরা এসেছো 8টায়, জানো না আমরা টাইম টু টাইম সবকিছু মেনটেন করি। ক্লোই ইথানের দাদির সঙ্গে তার এমন অদ্ভুত সম্পর্ক দেখে হতবাক হয়ে যায়। সেই সাথে সেখানে ইসাবেলকেও দেখতে পায়। মূলত ইসাবেলের সঙ্গে ইথানের দাদি তার বিয়ে দিতে চায়, কারণ ইসাবেলরা অনেক বড় লোক আর তার বাবার যে অর্থ সম্পত্তি আছে, ইথানের সঙ্গে বিয়ে হলে সবই ইথানের নামেই হবে। আর সেই লোভে ইথানের দাদি ইসাবেলের সঙ্গে তার বিয়ে দিতে চায়, তবে ইথান বিয়ে করতে চায় না, যার কারণে সে তার দাদির সামনে বেশি করে ক্লোইর সঙ্গে ভাব করে, যাতে তার দাদি মনে করে ইথান ক্লোইকে পছন্দ করে। ইথানের এমন অদ্ভুত আচরণ দেখে ইথানের দাদি আর ইসাবেল তার উপর অনেক রেগে যায়। সেই সাথে দাদি ইসাবেলকে সান্ত্বনা দিয়ে কথা দেয়, যে করেই হোক আমি আমার নাতিকে বিয়ে তোমার সঙ্গেই করাবো, তুমি টেনশন করো না, তার জন্য আমাকে যা কিছু করতে হয় আমি সেই সব কিছুই করব। এদিকে ইথানরা লিফট দিয়ে নিচে যেতে চাইলে হঠাৎ করেই লিফটের ভেতরে কারেন্ট চলে যায়, আর তখন ইথান অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। মূলত ইথানের অন্ধকারে ফোবিয়া ছিল, সে অন্ধকারকে অনেক ভয় পেত, আর ছোটবেলায় দাদি তাকে অন্ধকারে বেঁধে রেখে নির্মমভাবে টর্চার করত, যার কারণে সে ওই ছোটবেলার ট্রমার ভেতর থেকে এখনও নিজেকে বের করতে পারেনি। এবং এই সব কারণে ইথান তার দাদিকে কখনোই পছন্দ করে না। ইথানের এই সিচুয়েশনে ক্লোই তাকে সামলে বাসায় ফিরে নিয়ে আসে, এবং ইথানের এই ক্লাস্ট ফোবিয়ার জন্য শ্বাসকষ্ট শুরু হলে ক্লোই ইথানের মুখের ভেতর মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস দিতে থাকে। তবু একটা পর্যায়ে ইথান সেন্সলেস হয়ে গেলে ক্লোই ইথানের অনেক সেবা যত্ন করে। পরদিন সকালে ইথানের সেন্স ফিরলে তার সেক্রেটারি ওয়াং এসে জিজ্ঞেস করে, আপনি অসুস্থ শুনে আপনাকে দেখতে এসেছি, কিন্তু ওয়াং জানায় এখানে কোথাও ক্লোই নেই, তাকে কোথাও সে দেখেনি। তখনই ক্লোই এসে ওয়াংকে স্পর্শ করে আর ক্রেডিট নেওয়ার জন্য তাকে বকাবকি করে, কিন্তু ওয়াং কোথাও কাউকে দেখতে পায় না। তবে তার মনে হয় কেউ হয়তো তার আশেপাশেই দাঁড়িয়ে কথা বলছে। এই বিষয়টা বুঝতে পেরে সেও কোনো কিছুই না বলে চুপচাপ করে থাকে। মূলত বাইরে বৃষ্টি হওয়ার কারণে ক্লোই অদৃশ্য হয়ে গিয়েছিল, তাকে কেউ দেখতে পাচ্ছিল না। এরপর যখন ইথান গাড়িতে করে তার অফিসে আসে, ক্লোইও পেছন পেছন আসতে থাকে এবং গাড়িতে তার পাশের সিটে বসে। এই সব কিছু দেখে ইথানের কিছু একটা ডাউট হয়, তবে সে বুঝতে পারে তার আশেপাশে অবশ্যই কিছু একটা আছে, কিন্তু সেও কোনো কিছুই বলে না।
তবে আশ্চর্যজনকভাবে শুধুমাত্র ইথান গাড়ির ভেতর ক্লোইকে দেখতে পাচ্ছিল, কিন্তু সেই বিষয়টা কারোর সঙ্গেই শেয়ার করে না। এতে ক্লোই ইথানের উপর অনেক বেশি খুশি হয়। এরপর অফিসে আসলে ইসাবেল ইথানের জন্য কেক নিয়ে আসে আর মিষ্টি মিষ্টি কথা বলে ইথানকে সিডিউস করে কেক খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু ইথান তার আনা কেক খেতে চায় না। তখন ইসাবেলের কথা শুনে পাশ থেকে কন্টিনিউয়াসলি ক্লোই উল্টাপাল্টা কথা বলে যাচ্ছিল, আর এই কথা শুনে ইথানের বেশ হাসি আসে। তাই সে মিচকে মিচকে হাসলে ইসাবেল মনে করে ইথান হয়তো তার কথা শুনেই ইমপ্রেস হয়ে হাসছে। এরপর ইসাবেল কথা বলতে থাকে, পাশ থেকে ক্লোইও কথা বলতে থাকে। এভাবে পুরো ইথানের মাথাটাই দুজনে নষ্ট করে দেয়। তাই একটা পর্যায়ে ইথান বাধ্য হয়ে দুজনকে থামতে বলে এখান থেকে চলে যেতে বলে। ইথানের এমন ব্যবহার দেখে ইসাবেল বলে, তুমি আমার উপর রাগ করেছো কেন? আমি রাগ করার মতো কি বলেছি? তুমি কি আমাকে ভালোবাসো না? এসব বলে রাগ করে তার রুম থেকে এসে চলে যায়। অন্যদিকে সিচুয়েশন ভালো হলে ক্লোই বাইরে বেরোতেই তাকে তার বাবা লোকজন এনে এখান থেকে তুলে নিয়ে যায়, শুধুমাত্র তার সম্পত্তি পাওয়ার লোভে। এরপর শুরু হয় ক্লোইয়ের উপর অমানবিক টর্চার। তাদের কাছ থেকে ছাড়া পেতে চাইলেও কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারে না। ক্লোইকে হাত পা বেঁধে এখানে রেখে গেলে আবারও বাইরে জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে আর বৃষ্টি হতে থাকে। তখন ক্লোই অনেক চেষ্টা করে নিজেকে শক্তি দিয়ে তার হাত পা বাঁধন খুলে এখান থেকে পালিয়ে যায়। তার এই অদৃশ্য হওয়ার শক্তিটা তাকে বিপদ থেকে রক্ষা পেতে অনেক সাহায্য করে। কিছুক্ষণ পর তার বোন সেরেনা এসে ক্লোইকে কোথাও খুঁজে পায় না, যার কারণে সে তার এমপ্লয়ীদেরকে বকাবকি করতে থাকে। কিন্তু এখানে তাদের কোনো দোষী ছিল না এবং আবারও তাকে খুঁজে তার সামনে নিয়ে আসতে বলে। সে সাথে সেরিনা নিজে বাইরে গিয়ে ক্লোইকে সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না। এদিকে ক্লোই বাইরে পালিয়ে এসে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকে। তখন সেখান থেকে ইথান তুলে তার বাড়িতে নিয়ে আসে এবং ক্লোই সেবার যত্ন করে তাকে সুস্থ করে তোলে। মূলত ইথানও কোথাও না কোথাও ক্লোইয়ের প্রেমে পড়ে গিয়েছিল। তো যাই হোক, ইথানের সৎ ভাই বিদেশ থেকে অনেক বছর পর আসলে ইথানের সঙ্গে দেখা করে। ইথানের সৎ ভাইয়ের সাথে ইথানের সম্পর্কটা মোটেও ভালো ছিল না, তারা সব সময় ঝামেলা করত। এবারও তার ব্যতিক্রম হয়নি। সে এসে ইথানের আইডেন্টিটি নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। এক পর্যায়ে দুই ভাইয়ের মারামারি করতে শুরু করে, আর তখন ইথানের পকেট থেকে ছোটবেলা ক্লোইর দেওয়া সেই জেট পেইন্টেডটার বাকি অর্ধেকটা নিচে পড়ে যায়। সেটা দেখে ইথানের ভাই ইথানকে উপহাস করে বলতে থাকে, এই সেই তোমার ছোটবেলার বান্ধবীর দেওয়া উপহার, যেটা কিনা তোমার জীবন বাঁচাবে। এখনো এইসব কিছু বিশ্বাস করো? ইথান তাকে সাবধান করে দিয়ে বলে যে, যা খুশি তাই বলো, কিন্তু আমার এইসব কোনো কিছু নিয়ে তুমি কোনো কথা বলবে না। এ থেকে আমরা বুঝতে পারি ছোটবেলা থেকে ইথানের সঙ্গে তার ভাইয়ের খুব খারাপ সম্পর্ক। এদিকে আবারও ক্লোই সেই ছোটবেলার স্বপ্নগুলো দেখতে থাকে, অর্থাৎ ইথান আর ক্লোই দুজনেই তাদের ছোটবেলাকার অতীত স্বপ্ন দেখতে পায়। মূলত ছোটবেলায় ইথানের দাদি ইথানকে পছন্দ করত না, তাই সে ইথানকে মেরে ফেলার প্ল্যান করে, আর সেখান থেকে ইথানকে ধরে আনতে চাইলে ক্লোই ইথানকে নিয়ে পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার সময় ক্লোই ইথানকে ওই পেন্ডেন্টটা দেয়। এটা তার মার শেষ স্মৃতি ছিল, যেটা দিয়ে ক্লোই মনে করত হয়তো সকল বিপদ আপদ থেকে সে রক্ষা পাবে। তাই সেটা ইথানকে দিয়েছিল যাতে ইথান সকল বিপদ আপদ থেকে রক্ষা পায়। শেষমেশ দাদি চাইলে আর ইথানকে মারতে পারে না, তাকে মেনে নিতে হয়। তো যাই হোক, ক্লোইর সেন্স ফিলে সে বুঝতে পারে তার বাবার বোন মিলে ক্লোই যে কোম্পানিতে চাকরি করে তাদের বড় কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করছে, অর্থাৎ সেরেনা ইথানের কোম্পানির ক্ষতি করার চেষ্টা করছে এবং তাদের কোম্পানিকে ইথানের কোম্পানির অবস্থানে দাঁড় করাতে চাইছে। এসব কিছু জেনে কোনোভাবেই ক্লোই ইথানের কোম্পানির কোনো ক্ষতি হতে দিতে পারে না। তাই সে ইনভিজিবল হয়ে সেরেনার প্ল্যান শুনতে তার রুমে আসে এবং তাদের সব কথা শুনে বুঝতে পারে সকল ডকুমেন্টস সেরেনা তার ল্যাপটপে রেখেছে। সে দ্রুত এখান থেকে সেরেনা যাওয়ার পর ল্যাপটপ থেকে সকল ডকুমেন্টস তার কাছে নিয়ে নেয়। তবে এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে সেরেনা রুমে চলে আসে আর ল্যাপটপটা ধরে গরম থাকায় বুঝতে পারে যে তার ল্যাপটপ কেউ ইউজ করেছে। তাই সে গার্ডদের সবাইকে কল করে জানিয়ে দেয় এই বাড়ি থেকে কেউ যেন বের হতে না পারে। এদিকে বিপদ আরও একটা বেড়ে যায়। বাইরের সিচুয়েশন ভালো হতে শুরু করেছে, যে কোনো মুহূর্তেই ক্লোই এখন দৃশ্যমান হয়ে যাবে, আর তখন সে তার বোনের কাছে ধরা পড়ে যাবে। কোনো উপায় না পেয়ে সবার থেকে আড়াল লুকানোর চেষ্টা করে সে। সবার কাছ থেকে বাঁচার জন্য বুদ্ধি করে ক্লোই ওয়াশরুমে এসে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় একজন এসে বারবার বাথরুমে নক করতে থাকে, কিন্তু ক্লোই কোনোভাবেই বাথরুমের ভেতর থেকে বের হয় না। তখনই সেখানে ইথান চলে আসে আর তাকে বলে, আমি এসেছি, বাইরে বেরিয়ে আসো। মূলত ইথান তাকে দেখতে পেয়েছিল আর তারপর সেফলি ক্লোইকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। তবে গাড়ির ভেতর দুজন দুষ্টুমি করতে করতে ক্লোই এসে ইথানকে একটা কিস করে দেয়। এতে তারা দুজনেই ভীষণ লজ্জা পায়। মূলত এটা অ্যাক্সিডেন্টলি হয়েছে, ক্লোই ইথানকে কিস করতে চায়নি, গাড়ি চলার কারণে এমনটা হয়ে গেছে। অন্যদিকে সেরেনাকে কোম্পানির সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দেয় তার বাবা ডেভিড, আর সেই মুহূর্তে সেখানে এসে ক্লোই অ্যানাউন্সমেন্টে বাধা দেয়। ক্লোই সবাইকে বলে এই কোম্পানির এমডি হওয়ার কোনো যোগ্যতাই সেরেনার নেই। ও এতদিন যা করেছে, যেসব প্রেজেন্টেশন সবার সামনে দেখিয়েছে, সবই অন্য কোম্পানি থেকে চুরি করে আনা। এই কথা শুনে সেরেনা আর ডেভিড রেগে গিয়ে ক্লোইয়ের কাছে প্রমাণ চায়। তখন ক্লোই তার হাতে থাকা প্রমাণ সবার সামনে তুলে ধরে। মূলত এই সেই প্রমাণ যেটা ল্যাপটপ থেকে সে চুরি করে নিয়েছিল, আর এটা ছিল ইথানের কোম্পানির প্ল্যান। সত্যটা সবার সামনে আসলে সেরেনার মুখে সবাই থুতু দেয়, এমনকি ডেভিডও সেরেনাকে সবার সামনে চড় মারে। কেন সে মিথ্যা বলে তার কোম্পানিটাকে এভাবে পথে বসাতে চেয়েছে?
যত যাই হোক ডেভিড টাকা পছন্দ করে, তার কাছে অর্থ সম্পদ ছাড়া কোনো কিছুই ইম্পর্টেন্ট না। আর এই প্রজেক্টটা মিস করায় ডেভিড প্রায় 10 কোটি টাকা লস করেছে। এটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই সেলেনা ডেভিডের পায়ে ধরলেও ডেভিড আর কোনো কথাই শোনে না। ক্লোই সত্যিটা সবার সামনে এনেছে তার দুটো কারণ। এক, সে যে কোম্পানিতে চাকরি করে অর্থাৎ ইথানের কোম্পানিটাকে লসে যেতে দেবে না। দুই, তার মা সম্পত্তির কোনো ক্ষতি হতে দেবে না, কারণ এই সব কিছুর আসল উত্তরাধিকারী ক্লোই। তবে সেলেনাও কম নয়। এই ভেবে তাকে ফাঁসানোর জন্য সে মনে মনে জেদ করে, যে করেই হোক সে ক্লোইয়ের ক্ষতি করেই ছাড়বে, কারণ আজ তার এই পরিণতি হয়েছে সম্পূর্ণ ক্লোইয়ের জন্য। এদিকে ক্লোই অফিসে আসলে ক্লোইয়ের বান্ধবী নিনা জানায় আজ তাদের অফিসের নতুন বস আসবে, অর্থাৎ ইথান তার এই প্রজেক্টের জন্য একজন পার্টনারকে সিলেক্ট করেছে। এই প্রজেক্টে যতটুকু ইথানের গুরুত্ব থাকবে তারও সেম গুরুত্ব থাকবে। তো ফিনিক্স অফিসে আসতেই ক্লোই তার সঙ্গে খুব ভালোভাবে কথা বলে, নতুন বসের সাথে পরিচিত হয়। ঠিক তখনই অফিসে ইথান ঢুকে ক্লোইর সঙ্গে নতুন বস ফিনিক্সের কথা বলতে শুনে তার খুব হিংসা হয়। সে সেখানে আর কোনো কথা না বলে তার কেবিনের দিকে চলে যায়। ক্লোইকে নিজেকে কেবিনে ডেকে নেয়। মূলত ইথান তাকে পছন্দ করতে শুরু করেছিল, যার কারণে ক্লোইয়ের আশেপাশে আর কাউকে সে সহ্য করতে পারছিল না। তো যাই হোক, ক্লোই ইথানের রুমে এসেও বারবার ফিনিক্সের বিভিন্ন প্রশংসা করে। শুধু তাই নয়, সে ফিনিক্সের ড্রেস আপের প্রশংসা করে, যেগুলো শুনে ইথানের বেশ রাগ হয়। সেই সাথে ইথান মনে করে হয়তো ইথান খুব একটা স্মার্ট না, বা তার কোনো কমতি আছে, যার কারণে ক্লোই তাকে পছন্দ করছে না। এবং সে ফিনিক্সের প্রশংসা করায় ক্লোইয়ের এ মাসের বোনাসটায় আটকে দেয়। তাই ক্লোই ভীষণ রেগে যায়। বাড়ি ফেরার সময় ক্লোই আর নিনার সঙ্গে ফিনিক্সের আবারও দেখা হয়। তখন ফিনিক্স তাদের দুজনকে তার সঙ্গে রাতে ডিনার করতে বলে। আর এই কথা শুনে ক্লোই আর নিনা দুজনেই ভীষণ খুশি হয়। তারা সাথে সাথে রাজি হয়ে যায়। তারা যখন লিফটে করে নিচে নামছিল, ঠিক তখন ওই লিফটে ইথান চলে আসে। আর ইথান তাদেরকে ফিনিক্সের সঙ্গে দেখে খুবই রাগ হতে থাকে। সেই সাথে আরও কয়েকজন লিফটের ভেতরে আসলে নিনা বাইরের আবহাওয়া দেখে বুঝতে পারে বাইরে বৃষ্টি হচ্ছে। এ কথা সে দ্রুত ক্লোইকে জানিয়ে দেয়, কারণ সে আর কিছুক্ষণের মধ্যেই সবার থেকে ইনভিজিবল হয়ে যাবে। তখন সে সবাইকে কি জবাব দেবে? এমন পরিস্থিতিতে ক্লোইর কাছেও কোনো কিছুই করার থাকে না। সে সবার সামনে থেকে কোথাও যেতে পারে না। তবে তখন পরিস্থিতি সামলানোর জন্য বুদ্ধি করে নিনা সবার ভেতর একটা গ্যাস ছেড়ে দেয়। আর এতে লিফটের ভেতরে থাকা একটি মেয়ে মনে করে হয়তো এই কাজ ইথান করেছে, তাই সে ইথানকে বেশি কথা বলে। তখন অকপটে আবার নিনা নিজের দোষ নিজেই স্বীকার করে, যাতে ইথানকে বেশি অপমান করতে না পারে। এরপর বাইরে বেরিয়ে এই হট্টগোলের জন্য কেউ কারো দিকে বেশি একটা খেয়াল রাখতে পারে না। তখন নিনাকে ক্লোইর কথা জিজ্ঞেস করলে সে বলে হয়তো সে চলে গেছে, কিন্তু তারা কেউই ক্লোইকে কোথাও যেতে দেখেনি। এই কথা বলাতে নিনা আবারও আজেবাজে কথা বলে ক্লোইর ইনভিজিবল হওয়ার বিষয়টা সবার থেকে আড়াল করে। এভাবে ক্লোইকে বাঁচানোর জন্য ক্লোই নিনাকে অনেক ধন্যবাদ জানায়, কারণ ক্লোই চাচ্ছিল না তার এই সত্যটা আর কেউ কখনো জানতে পারুক। এদিকে রাতে আবারও ক্লোই লুকিয়ে লুকিয়ে ইথান কি করছে সেটা দেখার জন্য তার রুমে আসে এবং দেখতে পায় ইথান ঘুমিয়ে পড়েছে আর তার গায়ে জ্বর এসেছে। তাই ক্লোই ইথানের সেবা যত্ন করতে শুরু করে। তার মাথায় পানি পট্টি দিয়ে দেয়, গায়ে গরম কাপড় দেয়। তখন ক্লোই ইথানের কাছে তার জেট পেন্ডেন্টটা রয়েছে, হুবহু তেমন একটা জেট পেন্ডেন্ট দেখতে পায়। সে দুটো জেট পেন্ডেন্ট মিলিয়ে দেখে, তবে ক্লোই বুঝতে পারে না এই জেট পেন্ডেন্টটা ইথানের কাছে কিভাবে এলো। মূলত ক্লোই ছোটবেলায় ইথানের কথার কিছুই মনে করতে পারে না, তবে সে এতটুকু জানে এটা তার মায়ের দেওয়া জেট পেন্ডেন্ট। তবে ক্লোই এই জেট পেন্ডেন্ট দুটো না নিয়ে বরং পেন্ডেন্ট দুটো একই জায়গায় রেখে দেয় এবং ইথানের ঘুম ভাঙার আগে দ্রুত সেই রুম থেকে চলে যায়। পরদিন সকালে ইথানের ঘুম ভাঙলে তার সেক্রেটারি ওয়াং তার সেবা যত্ন করতে এসে হাজির হয়। আর ওয়াংকে এভাবে দেখে সে মনে করে হয়তো সারা রাত ওয়াংই তার সেবা করেছে, কিন্তু তার মনে হয়েছিল হয়তো ছোটবেলার সেই ক্লোই হয়তো তার কাছে ফিরে এসেছে। তবে সে নিজেকে সামলে নেয়, কারণ ছোটবেলার ক্লোই আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এদিকে ওয়াংকে ইথানের অসুস্থতার নিউজটা ক্লোই দিয়েছে, যাতে সে ইথানের সেবা যত্ন করতে পারে। ওই দিন রাতে অফিস থেকে বাসায় ফেরার সময় ক্লোইর সঙ্গে ইথানের বাইরে ধাক্কা লাগে। তখন ইথান লক্ষ্য করে ক্লোই ঠান্ডা লেগেছে। আসলে কাল সারা রাত জেগে আজ ডিউটি করে তার ঠান্ডা লেগে গেছে। তবে বিষয়টা ইথান বোঝার আগেই সেখানে ফিনিক্স এসে তার গায়ের থেকে কোটটা খুলে দেয়। এমনকি সে তাকে নিয়ে খুবই হাইপার হয়ে যায়। দ্রুত তাকে হসপিটালে নিয়ে অ্যাডমিট করতে বলে। ক্লোইর জন্য ফিনিক্সের এত দরদ ইথানের মোটেও ভালো লাগে না। যেগুলো ইথান সহ্য করতে পারছিল না তার সামনেই ঘুরে ফিরে সেগুলো বেশি হচ্ছিল, যার কারণে ইথান রাগ করে এখান থেকে চলে যায়। এই বিষয়টা ফিনিক্স লক্ষ্য করে, তাই সে ক্লোইর কাছে গিয়ে জিজ্ঞেস করে ইথান কি রাগ করেছে। সে ইথান রাগ করার কোনো কারণই বুঝতে পারে না। তো যাই হোক, ফিনিক্স ক্লোইকে তার বাসায় পৌঁছে দেয় এবং সে ক্লোইকে প্রপোজ করে, কিন্তু ক্লোই তাতে রাজি হয় না, বরং তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলে এটা হওয়া সম্ভব না। তারা খুব ভালো বন্ধু হয়ে থাকবে, কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, বা সে কখনো ফিনিক্সকে বিয়েও করতে পারবে না। এই বিষয়টা বলাতে ফিনিক্স বুঝতে পারে ক্লোই ও ইথানকে মনে মনে পছন্দ করে, কিন্তু তারা কেউ কাউকে বলতে পারছে না। এদিকে ইথানের অবস্থা আরও খারাপ। সে বাসায় ফিরে ড্রিঙ্কস করতে শুরু করে। এদিকে ক্লোই বুঝতে পারে না তার এমন পরিস্থিতিতে কি করা উচিত, যার কারণে সে দুজনকে অ্যাভয়েড করতে থাকে। পরদিন রাতে আবারও বাসায় ফেরার সময় ক্লোই লক্ষ্য করে আকাশে অনেক মেঘ হয়েছে, যে কোনো মুহূর্তেই বৃষ্টি পড়বে। তার দ্রুত করে বাসায় ফিরতে হবে।
এমন সময় ওয়েদার খারাপ দেখে ইথান গাড়ি নিয়ে ক্লোইকে বাসায় এগিয়ে দিতে চায়, কিন্তু ক্লোই বাহানা করে তার সঙ্গে যেতে রাজি হয় না, কারণ সে ভয় পাচ্ছিল বিদ্যুৎ চমকালে সে অদৃশ্য হয়ে যাবে। আর এই বিষয়টা যদি ইথান জানতে পারে তাহলে সে কি মনে করবে, যার কারণে ক্লোই দ্রুত এখান থেকে চলে যায়। তবে দেখা যায় ইথানও কম না, সে কোনোভাবেই ক্লোইকে এখান থেকে না নিয়ে যাবে না, যার কারণে সে ক্লোইকে ফলো করে ক্লোইয়ের পাওয়ার সম্পর্কে কিছুটা সন্দেহ করে। তাই সে দেখতে চায় আসল রহস্য কি, ক্লোইয়ের ভেতরে এমন কি রহস্য লুকিয়ে আছে। তবে কিছুক্ষণের ভেতর ক্লোইকে আর কোথাও খুঁজে পায় না, অর্থাৎ ক্লোই এতক্ষণে ইনভিজিবল হয়ে গেছে। তাই ইথানের আর কোনো কিছুই করার থাকে না, সে তার বন্ধুদের সঙ্গে ক্লাবে এসে ড্রিঙ্কস করতে থাকে। আবহাওয়া খারাপ থাকবে অনুমান করে ইথানকে ফলো করে ক্লোইও ক্লাবে আসে। সে জানতে চায় ইথানের মন মানসিকতা কেমন। তো দেখা যায় ক্লাবে ক্লোই ইথানের সামনে বসে থাকলে ইথান তাকে দেখতে পায়, কিন্তু ইথান এটাকে নিজের মনের ভ্রম মনে করে। তো যাই হোক, তখন ইথান তার বন্ধুর সঙ্গে কথা বললে ক্লোই জানতে পারে ইথান ইসাবেলকে পছন্দ করে না। তখন তার বন্ধু দুষ্টুমি করে তার বন্ধুর ড্রেস খুলে ফেলে। বিষয়টা দেখে ক্লোই ভীষণ লজ্জা পায়। ইথান বিষয়গুলো বুঝতে পেরে তাকে বারবার করে ড্রেস পরাতে চায়, কিন্তু তার বন্ধু এমনটা করতে চায় না। সে বলে তুই পারলে এমনটা দেখা যে তুই আর আমি ছাড়া আর কেউ নেই এখানে। ঠিক তখন ওই ক্লাবে ক্লোইর বোন সেরেনাকে ইথানের ভাইয়ের সঙ্গে আসতে দেখা যায়। তাদেরকে ফলো করা শুরু করে। মূলত সেরেনা ইথানের ভাইয়ের সঙ্গে মিশছে তার ওই কোম্পানির ভেতরে ঢুকে যাতে সকল ইনফরমেশন কালেক্ট করতে পারে সেজন্য। সেরেনা ইথানের ভাইয়ের সঙ্গে কথা বলে তাকে ফাঁসানোর সময় তার হাতে থাকা গ্লাসের ড্রিঙ্কস ক্লোই এসে ইথানের ভাইয়ের মুখের উপর ছুঁড়ে ফেলে, আর এতে দোষ হয় সম্পূর্ণ সেরেনার। সে বুঝতে পারে না তার সঙ্গে এমনটা কি করে হচ্ছে, এমনকি সে ইথানের ভাইকে প্রচুর পরিমাণে মারে। সেরেনা চিৎকার করে বলে এখানে নিশ্চয়ই ভূত আছে, নয়তো আমি এমনটা তোমার সাথে করতে পারি না। এমন সিচুয়েশন দেখে ক্লোই ভীষণ মজা পায়, আর এই বিষয়টা দূর থেকে ইথান ফলো করতে থাকে। এতে ইথান মনে করে সে আসলে কি সত্যি কিছু দেখতে পাচ্ছে নাকি তার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হয়েছে, যার কারণে সে একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতে আসে। আর তার সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। ডক্টর ইথানের কথা শুনে বুঝতে পারে না এটা কিভাবে সম্ভব, কারণ ইথান ডক্টরকে বলে আমি আমার স্টাফকে চারপাশে দেখতে পাই, ফিল করি, তার হাসি কথা বলার উপস্থিতি টের পাই, কিন্তু সে সেখানে থাকে না। আমি অন্য কোনো স্টাফকে নিয়ে এমন ফিল করি না, শুধু তাকে নিয়ে এমন ফিল হয়। এসব কথা শুনে ডক্টর মনে করে হয়তো ইথান ক্লোইর প্রেমে পড়েছে, তাই তার কাছে এমন লাগছে, কারণ এছাড়া ডক্টরের রিপোর্টে আর কোনো কিছুই তো ধরা পড়েনি। ডক্টর ইথানের চেক আপ করিয়েছে, সবকিছু তার নর্মাল। অন্যদিকে ইথান হসপিটাল থেকে বের হওয়ার সময় তার সম্পূর্ণ ধারণা প্রমাণ পেয়ে যায়, কারণ সে দেখে ক্লোইও একজন ডক্টর দেখাতে এসেছে, আর সে তার সঙ্গে হয়ে যাওয়া এই ঘটনাগুলো ডক্টরকে বলছে। তখন ইথান দূর থেকে সব সত্যটা জেনে যায় যে ঝড় বৃষ্টির সময় তার ভেতরে এক অদ্ভুত রকম পাওয়ার আসে, যার কারণে সে ওই ঝড় বৃষ্টির সময়ে অদৃশ্য হয়ে যায়। এসব জানার পর ইথান ক্লোইকে একটা শিক্ষা দিতে চায়, তাই সে একটা প্ল্যান করতে থাকে, যার কারণে ইথান অফিসে এসে ওয়াংকে বলে সবাইকে কাল সন্ধ্যায় ডিনারে ডেকে পাঠাও, কেউ যেন বাদ না থাকে। কিন্তু এই কথা শুনে ওয়াং বলে কাল সন্ধ্যায় আবহাওয়া অনেক খারাপ, কাল ঝড় বৃষ্টি হতে পারে, সন্ধ্যায় ডাকলে সবার আসতে অসুবিধা হতে পারে। তবু ইথান বলে সবাইকে কাল ডেকে পাঠাবে, আমি কোনো কথা শুনতে চাই না। এরপর অফিস থেকে বের হয়ে আবারও আজ বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে খেতে আসে। তখন বিভিন্ন মিষ্টি ডেজার্ট সে অর্ডার করে, কারণ ইথান জানতো তাকে ফলো করতে করতে এখানে ক্লোই আসবেই, এতদিন সে ভুল দেখেনি। তো ইথানের ধারণাই ঠিক হয়, ক্লোইও এখানে আসে। ক্লোইকে দেখে ইথান হাসতে থাকে, কারণ এই ডেজার্টসগুলো সে ক্লোইয়ের জন্যই আনিয়েছে। তাছাড়া ইথান মিষ্টি ডেজার্ট পছন্দ করে না। তো এর কিছুক্ষণের ভেতরেই সেখানে ইসাবেল চলে আসে, আর ক্লোই যে সোফায় বসেছিল সেই সোফায় সে বসতে চায়। তখন ক্লোই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এটা দেখে তো ইসাবেল বেশ ভয় পেয়ে যায়, কারণ সে সোফায় কাউকে দেখতে পায় না। তাই সে বারবার করে বলতে থাকে কি হলো, আমাকে কে ঠেলে ফেলে দিল, এখানে নিশ্চয়ই ভূত আছে। তবে ইথান ব্যাপারটাকে ম্যানেজ করার জন্য ইসাবেলকে বলে তুমি অন্য কোথাও বসো, এমন কোনো কিছু হয়নি, এখানে সব তোমার মনের ভুল। এরপর সবাই ডিনার শেষে বাসায় ফেরার পথে ইথান এমনভাবে ছাতা ধরে রাখে দেখে মনে হচ্ছিল তার সাইডে কেউ আছে। অন্য কেউ ক্লোইকে দেখতে না পারলেও এটা শুধু ইথান দেখতে পায়, আর ইথান কোনোভাবে ক্লোইকে বৃষ্টিতে ভিজে বাসায় পাঠাতে চায় না। পরদিন অফিসে আসার সময় মাঝ রাস্তায় ক্লোইর গাড়িটা নষ্ট হয়ে যায়। সে কোনোভাবেই অফিসে আসতে পারছিল না। তার অফিসে দেরি হলে রাস্তা দিয়ে যাওয়া গাড়ি দেখলেই তাদের থেকে লিফট চাইতে শুরু করে। কিছুক্ষণ পর দেখা যায় যে সেখানে ইথানের গাড়ি এসে থামে। ইথানের গাড়ি দেখে ক্লোই অনেক খুশি হয়, সে মনে করে হয়তো তাকে নিয়ে যাবে। তখন সে লিফট চায়। প্রথমে ইথান নিতে রাজি হয় না, কিন্তু কিছুক্ষণ পর আবারও তাকে সাথে করে নিয়ে অফিসে আসে। অফিসে আসলে ক্লোই মন খুব ফুরফুরে দেখা যায়, যার কারণে নিনা জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু ক্লোই কিছু বলার আগেই সেখানে ওয়াং এসে সবাইকে আজ রাতে ডিনারের দাওয়াত দেয়। কিন্তু আজও দুর্ভাগ্যবশত আবহাওয়া খারাপ থাকায় ক্লোই সবার সঙ্গে ডিনারে যেতে পারে না। তবে সে লুকিয়ে লুকিয়ে অদৃশ্য হয়ে ডিনারে আসে, সবাই কি করছে সেটা সে দেখতে চায়। আর তখন ক্লোই এসে দেখে সেখানে সবাই ডিনার করার সাথে সাথে অনেক এনজয় করছে। এক পর্যায়ে তারা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে শুরু করে। সেখানে ফিনিক্সকে বলা হয় যদি অফিসে কাউকে কিস করার হতো তাহলে তুমি কাকে করতে। ফিনিক্স জানায় এখানে সে নেই। এ থেকে সবাই বুঝতে পারে ফিনিক্স কার কথা বলছে। ফিনিক্স মূলত ক্লোইর কথা বলছে। এরপর যখন ইথানের পালা আসে সে ডেয়ার বেছে নেয়।
তাকে কেউ একটা চুমু খেতে বলা হয়। কথা শুনে পাশ থেকে ইসাবেল আনন্দে আতখানা হয়ে পড়ে, কারণ ইসাবেলের ধারণা ছিল হয়তো ইথান তার কথাই বলবে। কিন্তু দেখা যায় ইথান উঠে গিয়ে ক্লোইকে আই লাভ ইউ বলে কিস করে। কিন্তু এখানে কেউ ক্লোইকে দেখতে পায় না, তবে ইথান তো দেখতে পাচ্ছিল সে কাকে প্রপোজ করছে। এদিকে ক্লোই ইথানের মুখে এই কথা শুনে পুরো শকড হয়ে যায়। তার মনে হয় সে হয়তো ভুল শুনেছে বা হ্যালুসিনেশন হয়েছে। এরপর সবাই ডিনার শেষ করে যার যার মতো বাড়ি চলে গেলেও ইথান এখান থেকে যায় এবং চুপচাপ বসে থাকে। সেখানে আবার ক্লোই এসে মনে করে হয়তো ইথান ঘুমিয়ে গেছে, তাই তার গায়ে কোটটা উঠিয়ে দিলে তখন ইথান ধরে ফেলে। মূলত ইথান ঘুমের অ্যাক্টিং করছিল। ক্লোই বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নিলেও ইথান নেয় না। সে আবারও তাকে প্রপোজ করে কিস করতে চায় এবং এটাও স্বীকার করে আমি তোমাকে সবসময় দেখতে পাই। এসব কথা শুনে ক্লোই বেশ অবাক হয়ে যায়। সে ইথানকে কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। এমনকি ক্লোই রাতে বাসায় ফিরে সারা রাত এই টেনশনে ঘুমাতে পারে না। কিভাবে ইথান তাকে দেখতে পায় আর কেউ কেন দেখতে পায় না, তাছাড়া সে তার এই অদৃশ্য হওয়ার সত্যটা জেনে কিভাবে তাকে মেনে নিবে, এইসব কিছু ভাবতে ভাবতে ক্লোই একদম অস্থির হয়ে পড়ে। একটা পর্যায়ে গিয়ে সে আর কোনো কিছু চিন্তা না করে শুধু ঘুমোতে চায়। পরে সকালবেলা ঘুম ভাঙে নিনার কলে। তাকে দ্রুত একটা ক্যাফেতে সে ডাকছে। ক্লোই দ্রুত রেডি হয়ে ক্যাফেতে এসে নিনার সঙ্গে দেখা করে। তখন নিনা জানায়, আমি একটা ম্যাগাজিনে দেখতে পেয়েছি, পাবলিশ হয়েছে তোমার হাতের ব্রেসলেটটা বিশেষ ধরনের, যেটা মহাকাশের উল্কাপিণ্ড দ্বারা তৈরি হয়েছে। এটা মানবদেহে তড়িৎ চুম্বকের ভারসাম্যভাবে পরিবর্তন হয়, যার কারণে বৃষ্টি থাকাকালীন অবস্থায় অদৃশ্য হয়ে যাওয়া হয়। সেই সাথে নিনা আরও জানায়, তুমি হয়তো এভাবে মাত্র 6 মাস পাওয়ারটা ধরে রাখতে পারবে, তারপর সবকিছু আবার আগের মতো খুব স্বাভাবিক হয়ে যাবে। তখন বিদ্যুৎ চমকালেও তুমি আর ওই অদৃশ্য হবে না। প্রথমে ক্লোই এই পাওয়ারটার জন্য খারাপ লাগলেও এখন তার পাওয়ারটা ইউজ করতে ভালোই লাগছে, কারণ এই পাওয়ারটা ইউজ করে সে অনেক কিছু জানতে পেরেছে। অন্যদিকে ক্লোই এখানে মুখোমুখি আর হতে চায় না। সে যত কম পারা যায় চেষ্টা করতে থাকে যাতে সে ইথানের সামনে না যেতে হয়। কিন্তু সেখানে বাঘের ভয় আর সন্ধ্যা হয়ে যায় একসাথে। দেখা যায় কোনো কারণ না থাকলেও ক্লোইর কলিগ অফিস থেকে ছুটি নিয়ে তার সব ফাইলপত্র ক্লোইকে বুঝিয়ে দেয় ইথানকে দেওয়ার জন্য। অর্থাৎ এই ফাইলগুলো দিতে যেতে হলে আবারও তো ইথানের সঙ্গে দেখা করতে হবে। ক্লোইর কাছে আর কোনো কিছুই করার থাকে না। বাধ্য হয়ে সে আবারও ইথানের কেবিনে আসে। তখন আবারও ইথান উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। ইথান বলে, তুমি কি কখনো ক্লান্ত হও না? সবসময় আমার মনটাকে বিরক্ত করতে থাকো কেন? আমি সবসময় তোমার কথা ভাবতে থাকি। এই কথার কোনো উত্তর না দিয়ে ক্লোই এখান থেকে চলে যেতে গেলে ইথান তার হাত ধরে থামিয়ে দেয়। তখন ক্লোই বলতে থাকে, এটা অফিস, এখানে যা ইচ্ছা তাই করা যায় না। কিন্তু ইথান তার কোনো কথাই শোনে না। তখন একজন স্টাফ এসে দেখে তাদের দুজনকে এতটা কাছাকাছি, আর তখন দ্রুত রুম থেকে বের হয়ে যায়। একটা পর্যায়ে ক্লোই ইথানের প্রপোজালে রাজি হয়ে যায়। তবে খুশিতে ইথান নিজেকে আর ধরে রাখতে পারে না। সে ক্লোইকে কিস করে। আর ঠিক সেই সময় তাদের এমন মুহূর্ত ইথানের দাদি আর ইসাবেল দেখে ফেলে। এটা দেখে তারা কোনোভাবেই মানতে পারে না। ইসাবেল অস্থির হয়ে উঠলে দাদি তাকে বলে, টেনশন করো না, আমি তোমার একটা ব্যবস্থা করে দেব। তারা আর ইথানের সঙ্গে দেখা না করে এখান থেকে চলে যায়। এদিকে বিদ্যুৎ চমকাতে থাকলে ক্লোই বলে, এখনই আমি অদৃশ্য হয়ে যাব। তখন ইথান বলে, এতে আমার কোনো সমস্যা নেই, আমি তো তোমাকে সবসময় দেখতে পাই। সে ক্লোইকে জড়িয়ে ধরে রুমের সেক্রেটারি ওয়াং এসে দেখে ইথান একা একা এমন করছে। আর এতে সে মনে করে ইথানের হয়তো কোনো প্রবলেম আছে, কারণ ওয়াং তো আর ক্লোইকে দেখতে পায় না। এরপর ক্লোই এই সময়টাতে আর নষ্ট করতে চায় না, কারণ আগামী 1 সপ্তাহ আবহাওয়া ভালো থাকবে, তখন সে আর ইনভিজিবল হতে পারবে না। তাই দ্রুত সে ইথানকে নিয়ে তার বোন সেরেনার বয়ফ্রেন্ডের বাসায় আসে, তাদের কোম্পানির এগেনস্টে সকল পেপারপত্র, তারা যে ডকুমেন্টস রেডি করেছে সেগুলো নিতে। এখানে সে তারা দরজায় নক করলে দরজা খুলে সে আর কাউকেই দেখতে পায় না। আর এই সুযোগে ক্লোই ভেতরে ঢুকে যায় এবং দরজা বন্ধ করলে ক্লোই ভয় দেখাতে শুরু করে। একবার লাইট অফ করে তো একবার অন করে। এ থেকে সেরেনা বয়ফ্রেন্ড মনে করে হয়তো এখানে ভূত আছে, তাই সে চিৎকার করতে থাকে। তখন ইথান এসে দরজা নক করলে সেরেনার বয়ফ্রেন্ড দরজা খুলে তার পা ধরে কান্নাকাটি করতে থাকে। তো যাই হোক, ইথান আর ক্লোই রাতে একসঙ্গে ডেট করতে যেতে চায়। ইথান ক্লোইকে একটা রিং গিফট করবে, তাই সে সুন্দর একটা রিং আনায়। এরপর যখন সে বাইরে বের হয় তখন তার সামনে ইসাবেল চলে আসে। আর ইসাবেলকে দেখে ইথান অবাক হয়ে যায়, কারণ ইসাবেল গলায় সে জেট পেন্ডেন্টটা ছিল, এটা দেখে ইথান জিজ্ঞেস করে, এটা তুমি কোথায় পেয়েছো? কিন্তু ইসাবেল কোনো কিছুই বলে না। তখন কোনো একটা কারণে ইসাবেল ইথানের গায়ের উপর সেন্সলেস হয়ে গেলে ইথান দ্রুত ইসাবেলকে হসপিটালে নিয়ে আসে। এদিকে ক্লোই ইথানের জন্য অপেক্ষা করতে থাকে। আর এভাবেই সকাল হয়ে গেলেও ইথান ক্লোইর সঙ্গে দেখা করে না। সকালে ক্লোই ইথানকে কল করলে ফোন রিসিভ করে ইসাবেল। সে বলে, ইথান সারা রাত আমার সাথেই ছিল। এই কথা শুনে ক্লোই কোনোভাবেই সেটা বিশ্বাস করতে পারে না। তাই ইসাবেল তাকে বলে, তুমি চাইলে হসপিটালে এসে নিজের চোখে দেখে যাও সে আমার কতটা কেয়ার করছে, আমাকে কতটা ভালোবাসে। ফোন কাটার পর ইসাবেল দ্রুত ইথানের ফোন থেকে সমস্ত কল হিস্ট্রি ডিলিট করে দিতে থাকে। তখন সেখানে ইথান এসে জিজ্ঞেস করে, তুমি আমার ফোন নিয়ে কি করছো? ইসাবেল মিথ্যা বলে, কিছু না, জাস্ট টাইম দেখছিলাম। আর ইথানও কোনো কিছুই মনে করে না এবং বলে, তোমার আর কোনো সমস্যা হবে না, আমি ডক্টরকে বলে দিয়েছি। এই বলে ইথান এখান থেকে চলে যেতে গেলে তখন পেছন থেকে ইসাবেল ইথানের হাত ধরে বসে আর তাকে জোর করে এখানে থামিয়ে রাখতে চায়। এই কথা সে কথা বলে সময় কাটায়।
এমনকি আবারও অসুস্থতার ভান করে। তখন ইথান তার যত্ন নিলে এই দৃশ্য বাইরে থেকে ক্লোই দেখে ফেলে এবং ইথানকে ভুল বুঝে এখান থেকে চলে যায়। ইথান যত ইসাবেলের কাছে থাকুক তার সব সময় ক্লোইর কথাই মনে পড়তে থাকে। আর ইথান নিজের মনকে বোঝায় যতই জেট পেন্ডেন্টটা ইসাবেলের কাছে থাকুক না কেন, সে যাকে ভালোবাসে তাকেই বিয়ে করবে। আর এই কথাটা ইথান ইসাবেলকে স্পষ্টভাবে জানিয়ে দিলে ইসাবেল খেপে যায় এবং ক্লোইকে উল্টাপাল্টা কথা বলে গালি দিতে থাকে, যেটা ইথান সহ্য করতে পারে না। তখন ইসাবেল এই পেন্ডেন্টটার কথা রাগের মাথায় বলে ফেলে। এটা ইথানের দাদি তাকে দিয়েছিল আর বলেছিল এই পেন্ডেন্টটা পরে থাকলে ইথান তোমাকে সহজে অ্যাকসেপ্ট করে নেবে। কিন্তু এমনটা কোনো কিছুই হয়নি। মূলত যেদিন ক্লোই এই পেন্ডেন্টটা ইথানের কাছে রেখে এসেছিল, বের হওয়ার সময় ইথানের দাদি ক্লোইকে দেখে ফেলেছিল আর রুমে চুকে এই পেন্ডেন্টটা সে চুরি করে তার কাছে রেখে দেয়, কারণ দাদি কখনোই চায় না তার নাতি ক্লোইকে বিয়ে করুক। অন্যদিকে ক্লোই নিনাকে নিয়ে ক্লাবে এসে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করতে শুরু করে, কারণ সে মনে করে ইথান তাকে ঠকিয়েছে এবং সে এখানে অনেকগুলো ছেলেকে ডেকে পাঠায় যাদের সঙ্গে সে ডেট করে সময় কাটাবে। কিন্তু এখানে কাউকে ক্লোইর পছন্দ হয় না। আর এই বিষয়টা ইথান জানতে পেরে ইথান সেখানে হাজির হয়। ইথান মনে করে এই মেয়েকে সত্যি পাগল নাকি, আমি ভালোবাসি জানা সত্ত্বেও সে কেন এমন উল্টাপাল্টা কাজ করছে, একদিন সময় মতো ডেটে আসতে পারেনি বলে এমন করবে। ইথান তার সামনে আসলে ক্লোই মনে করে সে হয়তো ড্রিঙ্কস করার কারণে ভুল দেখছে এবং সেই মাতাল অবস্থায় ইথানের সঙ্গে ডেট করতে চায়, তাকে কিস করতে বলে। যখন তার ঘুম ভাঙে এসব কথা মনে পড়ে, সাথে সাথে ক্লোই হতাশ হয়ে যায়। এখন সে কি করবে, কাল রাতে নেশার ঘরে কি উল্টাপাল্টা করেছে, এই সবকিছু করা তার মোটেও ঠিক হয়নি। কিন্তু সে জানে না এই সবকিছু সে ইথানের সঙ্গেই করেছে। এরপর ইথান আসলে ক্লোই তাকে এখান থেকে চলে যেতে বলে। ইথান তার মান অভিমান ভোলানোর চেষ্টা করে, কিন্তু ক্লোই ইথানের আর কোনো কথাই শুনতে চায় না। ইথান বলে, তুমি কি ইসাবেলকে নিয়ে জেলাস ফিল করছো, এবং তার অভিমান ভুলিয়ে হাতে রিং পরিয়ে দেয়। এদিকে সকাল হতেই ডেভিড এসে ক্লোইয়ের পা ধরে তার কোম্পানিটাকে বাঁচাতে বলে। আজকে তার নিজের মেয়ের স্বীকৃতি দেয়, কিন্তু এসবে ক্লোইর আর ভুল করে না, কারণ ক্লোই খুব ভালো করেই জানে তার বাবা নিজের স্বার্থের জন্য তার কাছে সাহায্য চাইতে এসেছে। তার ব্যাংক লোন ক্লোইকে দিয়ে শোধ করিয়ে নিতে চায় সে। তো যাই হোক, কোনো কিছুতে ইথানকে থামানো না গেলে দাদি সরাসরি এসে ক্লোইকে থ্রেট দিতে থাকে যেন সে ইথানের জীবন থেকে সরে যায়, এমনকি তাকে এই কোম্পানি থেকে বিনা কারণে রিজাইন দিতে বলে। কিন্তু এমন কোনো কিছুই করতে ক্লোই রাজি হয় না, যার কারণে দাদি রেগে গিয়ে তাকে একটা থাপ্পড় মারে এবং ক্লোইকে ফাঁসানোর সকল বন্দোবস্ত করে। ইথানকে ডেকে একটা কল রেকর্ড শোনায়, যেখানে ক্লোইর সঙ্গে একজনের ডিল হচ্ছে। সে 1.5 কোটি টাকা ইথানের কোম্পানির সমস্ত গোপন নথিপত্র ফাইল তাদেরকে দিয়ে দেবে। কিন্তু ইথানকে দেখা যায় সে ক্লোইর উপর অনেক ভরসা করে, বিশ্বাস করে সে এমন কাজ কখনোই করবে না। সে কল রেকর্ডটা শুনে বলে এটা এআই দিয়ে তৈরি করা। তখন ক্লোই একটু সাহস পায় আর ইসাবেলকে চ্যালেঞ্জ করে বলে, আমি মাত্র 3 দিনের ভেতর প্রমাণ করে দিব যে আমি সত্যিই নির্দোষ। ওয়েদার খারাপ দেখে ক্লোই দ্রুত সারেনার রুমে এসে সকল ডকুমেন্টসগুলো আবারও ভালোভাবে দেখে, কিন্তু তার হাতে বেশি সময় নেই, দ্রুত শেষ করতে হবে। এবার আর তার শেষ রক্ষা হয় না। এখান থেকে উঠে যাওয়ার পর চেয়ারটা নড়লে সেরেনা বুঝতে পারে এখানে কেউ এসেছে। এরপর তারা সত্যি সত্যি ক্লোইকে ধরে ফেলে এবং ক্লোইকে বেঁধে রেখে ইথানকে ফোন করে ব্ল্যাকমেল করতে থাকে। ইথান সেই খবর পেয়ে দ্রুত সেখানে ক্লোইকে ছাড়ানোর জন্য ছুটে আসে। আর সেখানে আসার পর ইথানের সৎ ভাই তাকে ব্ল্যাকমেল করে, তার পায়ে ধরে ক্ষমা চেয়ে ক্লোইকে এখান থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য বলে। ইথানকে বাধ্য হয়ে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হয়, কারণ সে যে কোনো মূল্যে ক্লোইকে ছাড়াতে চায়। সে সত্যি ক্লোইকে প্রচণ্ড রকম ভালোবাসে। সে কোনোভাবেই এখন ক্লোইকে হারাতে চায় না। সে তার ভালোবাসার মানুষের গায়ে কোনো আঘাত করতে চায় না। তবে ইথানের ভাই ইথানের উপর নির্মমভাবে অত্যাচার করতে শুরু করে। সে কোনো অবস্থাতেই থামে না, তার মনের আশ মিটিয়ে নেয়। এই সব কিছু ক্লোই চোখের সামনে সহ্য করতে পারে না। আর ততক্ষণে সেখানে পুলিশও চলে আসে আর ইথানের ভাইকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। ক্লোই ইথানকে বাঁচাতে গিয়ে তার অনেক জোরে আঘাত লাগায়, তাকে হসপিটালে ভর্তি করতে হয়। গল্পের একদম শেষ দৃশ্যে দেখা যায় ইথান ক্লোইকে ফুল দিয়ে রিং পরিয়ে আবারও প্রপোজ করে, আর ক্লোইও তার প্রপোজটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর তাদের সুখের জীবন শুরু হয়। আর এখানেই এই অসাধারণ গল্পটার হ্যাপি এন্ডিং হয়। তো কেমন লাগলো আজকের এই ড্রামার এক্সপ্লেনেশন? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পরবর্তীতে কোন ধরনের ড্রামা দেখতে চান জানিয়ে যেতে পারেন কমেন্ট বক্সে। আপনাদের পছন্দের ড্রামা নিয়ে আবারও হাজির হব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।